প্রথম অধ্যায় 1 বাস্তব সংখ্যা ও মোট ফাংশন। সংক্ষিপ্ত প্রশ্ন। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন 1 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক ইকুয়াল টু 6 মাইনাস 0। যেহেতু 6-এর উপর পৌনঃপুনিক আছে এই জন্য 6 মাইনাস 0 ডিভাইডেড 9 ইন্টু 0.9 পৌনঃপুনিক। 9-এর উপরে একটা পৌনঃপুনিক আছে সেহেতু 9 মাইনাস 0 ডিভাইডেড 9। 6 ডিভাইডেড 9 ইন্টু 9 ডিভাইডেড 9 and 6 ডিভাইডেড 9 ইন্টু 9কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1। অতএব 6 ডিভাইডেড 9 ইন্টু 1, অতএব 6 ডিভাইডেড 9, 1কে যদি আমরা 6 ডিভাইডেড 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে 6 ডিভাইডেড 9 and 6 ডিভাইডেড 9, যেহেতু 6 এর নিচে 9 আছে অতএব আমরা পৌনঃপুনিকের জন্য একটা 9 নিতে পারি। এই জন্য আমরা লিখতে পারি কি 0.6 পৌনঃপুনিক। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় নম্বরে আছে তোমাদের 32 পূর্ণ 21 ডিভাইডেড 37। এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন এন্ড প্রশ্নকে আমাদের উত্তর তৈরি করতে হবে। 32 পূর্ণ 21 ডিভাইডেড 37। এখন আমাদের যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ অতএব আমাদের ফার্স্ট টাইম কাজ করতে হবে সেটা হলো 37কে 32 দিয়ে গুণ করতে হবে। 32 দিয়ে গুণ করলে আমাদের আসে তোমার 1184। যদি আমরা 21 যোগ করি তাহলে মোট হবে 1205। 1205 ডিভাইডেড 37 ইকুয়াল টু, এটা যদি আমরা 37 দিয়ে ভাগ করি তাহলে হবে 32.567567। যেহেতু দশমিকের পর একই সংখ্যা বারবার আসে তখন আমরা কি করতে পারি ওই সংখ্যাকে পৌনঃপুনিকে নিয়ে আসতে পারি। অর্থাৎ 5-এর উপর পৌনঃপুনিক, 7-এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ 32.5 পৌনঃপুনিক 67 পৌনঃপুনিক। এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, 32.5 পৌনঃপুনিক 67 পৌনঃপুনিক। এখন তৃতীয় যে প্রশ্ন আছে তোমাদের মাঝে, তৃতীয় প্রশ্নতে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন given that n equal to 2p minus 3, p equal to n, এখানে p equal to যেহেতু n দিয়ে আছে, nটা কি স্বাভাবিক সংখ্যা, তবে n সমান 1 2 3 4 5 6 7 আমরা ইত্যাদি ধরতে পারি। অর্থাৎ p equal to, এখন যেহেতু nটা স্বাভাবিক সংখ্যা p equal to আমরা 1 2 3 4 5 6 7 ইত্যাদি ধরতে পারি। এখন যেহেতু এখানে p সমান আমরা যদি 1 ধরি তাহলে n স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 3 এর স্কয়ার, অর্থাৎ 2 মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু, এখন 2 থেকে যদি আমরা মাইনাস 3 বাদ দিই তাহলে কত থাকে, এখন 2 থেকে মাইনাস 3 বাদ দিলে -1, আর -1 এর স্কয়ার করলে আমাদের কত থাকে, -1 এর স্কয়ার করলে শুধু 1 হয়। আর যেহেতু 1 4 থেকে বড় সেহেতু এটা 4 দিয়ে ভাগ যায় না, অতএব এটার ভাগশেষ থাকবে না। আবার p ইকুয়াল টু 2 হলে, এখন আমাদের প্রদত্ত রাশি n স্কয়ার ইকুয়াল টু 2p মাইনাস 3 হোল স্কয়ার। এখন p এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি 2 ইন্টু 2 সমান কত, 4। 4 মাইনাস 3 ইকুয়াল 4 মাইনাস 3 এর হোল স্কয়ার, অর্থাৎ 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকে 1। 1 এর স্কয়ার করলে আমাদের কত থাকে, 1 এর স্কয়ার যদি আমরা করি তাহলে 1 স্কয়ার 1 গুণ 1 অর্থাৎ 1। এখন 1 ও 4 দিয়ে ভাগ দেয় না, যেহেতু ভাগ দেয় না তাহলে এটার কি ভাগশেষ থাকবে না। প্রশ্ন আমাদের বলছে n স্কয়ার কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। যেহেতু n স্কয়ারের 4 দিয়ে আমরা ভাগ করব, যেহেতু মান 1 আছে, যেহেতু 1 কি 4 দিয়ে ভাগ দেয় না সেহেতু এটার ভাগশেষ থাকবে না। p ইকুয়াল টু যদি আমরা 3 ধরি, p ইকুয়াল টু 3 হলে n স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু p, অর্থাৎ 2 ইন্টু p বলতে এখানে 3 বলা হয়েছে, যেহেতু আমরা p সমান 3 ধরছি অর্থাৎ 2 ইন্টু 3 মাইনাস 3 তার হোল স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু 3 তাহলে 3 দুগুণ 6 মাইনাস 3 তার হোল স্কয়ার। আর 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকে 3, আর 3 এর স্কয়ার করলে কত হয় 9। এখন আমরা দেখতেছি যে 9টা 4 থেকে বড়, অর্থাৎ 9 4 দিয়ে ভাগ করা যাবে। অতএব যদি আমরা 9কে 4 দিয়ে ভাগ করি, যেহেতু 9 4 থেকে বড় তাই 4 দিয়ে ভাগ
করা হবে, ভাগ করা যাবে। এখন 4 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে 4 দুগুণ 8, ভাগশেষ কত থাকে 1, নির্ণয় ভাগশেষ হবে 1। এখন আমাদের প্রশ্ন ছিল n ইকুয়াল টু 2p মাইনাস 3। এখন n স্কোয়ারকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। এখন আমরা n এর, যেহেতু n ছিল p বিলংস টু n, অর্থাৎ p ছিল স্বাভাবিক সংখ্যা, আর আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা সমান 1 2 3 4 5 ডট ডট ইত্যাদি। অর্থাৎ এখানে আমরা 1 2 3 ইত্যাদি ধরে যখন আমাদের 4 থেকে বড় মান আইছে, p সমান 3 ধরছি, তখন আমাদের n স্কোয়ারের মান এসেছে 9। অর্থাৎ 4 থেকে 9 কি বড়, 9 যেহেতু বড়, অর্থাৎ 9কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, অর্থাৎ 2 বার যাবে, 2 বার গেলে কত হবে 8, এবং ভাগশেষ কত থাকে 1, অর্থাৎ নির্ণয় ভাগশেষ হবে 1। এখন আমাদের 4 নম্বর প্রশ্নে যেটা আছে, ইউ এর মান দেয়া আছে। এখন আমাদের এ পূরক বলতে বোঝায় ইউ থেকে এ বাদ, অতএব এখানে ইউ এর মান দেয়া আছে 2 3 4 5 6 7 9, মাইনাস এর মান দেয়া আছে 2 4 6। এখন যদি আমরা ইউ থেকে এ বাদ দিই তাহলে আমাদের থাকে কত 3 5 7 9। সেম একই কোয়ালিটিতে আমাদের এ পূরক ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এখন এর মান আছে 3 5 7 9, ইন্টারসেকশন এটা আমরা এ পূরকের মান আমরা বের করছি, ইউ থেকে বাদ দিছি এ, তাহলে এ পূরকের মান 3 5 7 9 ইন্টারসেকশন বি এর মান দেয়া আছে 3 5 7। অতএব ইন্টারসেকশন বলতে বোঝায় যে দুইটার ভিতর মিল কমন, অতএব 3 5 7। অতএব এখানে এ পূরক ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3 5 7, এটাই তোমাদের 4 নম্বরের উত্তর হবে। এখন সৃজনশীলের 1 নম্বরের ক, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি। এখন এখানে আমাদের শর্ত দেয়া আছে, কি আমাদের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন আমাদের x এর মান 1 হলে x স্কয়ার ইকুয়াল টু, এখানে x স্কয়ারের মান যখন দিয়ে আমাদের প্রথম শর্ত আছে 1 লেস দেন, এখন 1 গ্রেটার দেন 3। এটা যদি আমরা x এর স্কয়ার করি তাহলে 1 কি, 1 এর স্কয়ার করলে এটা তো 3 থেকে ছোট হয়, 1 এর স্কয়ার করলে 1 হয়, তাহলে এটা 3 থেকে, যেহেতু এটা গ্রেটার দেন দেয়া আছে সেহেতু এটা গ্রেটার দেন হবে না, লেস দেন হবে, কারণ এটা 1 কি 3 থেকে ছোট, অতএব এটা 3 এর বড় হবে না। এবং x কিউব মানে 1 এর কিউব করলে 1 হয়, এটা লেস দেন 30, অর্থাৎ 30 থেকে ছোট 1। সেম একই কোয়ালিটিতে তোমার x ইকুয়াল টু 2 হলে x এর স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে কত 4, গ্রেটার দেন 3, অর্থাৎ 3 4 থেকে ছোট, অর্থাৎ ঠিক আছে, এটা তোমার 4 শর্ত অনুযায়ী 4 কি 3 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল টু 8, যেহেতু x এর মান কত 2 ধরছি, সেহেতু 2 এর কিউব করলে কত হয় 8 লেস দেন 30, অর্থাৎ 30 থেকে 8 ছোট। এবং x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার এন্ড 3 এর স্কয়ার করলে কত হয় 9, আর 9 গ্রেটার দেন 3, অর্থাৎ 9 3 থেকে বড়। এবং 3 এর কিউব করলে, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 এর কিউব করলে হয় কত 27 লেস দেন 30, অর্থাৎ এটা কি এই সত্যটা পূরণ করছে, অর্থাৎ 27 30 থেকে ছোট এবং 9 3 থেকে বড়। এবং x ইকুয়াল টু 4 হলে 4 এর স্কয়ার করলে কত হয় 16 3 থেকে বড়, অর্থাৎ 16 গ্রেটার দেন 3। এবং x কিউব ইকুয়াল টু, এন্ড যদি আমরা 4 এর কিউব করি হয় কত 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 4 4 16 4 16 64, 64 কি 30 থেকে ছোট, নট 64 ডাজ নট লেস দেন 30, অর্থাৎ 64 30 থেকে ছোট নয়, অর্থাৎ এটা লেস দেন ডাজ নট লেস দেন করা হয়েছে। অর্থাৎ সত্যমতে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 2 3, অর্থাৎ উপরের সত্যমতে আমাদের ক নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে সেই সত্য অনুযায়ী এটা হবে 2 3, এর নির্ণয় সেট হবে 2 3। এবং খ নাম্বার প্রশ্নে আছে f of x equal to x cube plus kx square minus 4x minus 12। এখন f এর মান যদি আমরা -2 বসাই,
তাহলে -2 এর কিউব প্লাস কে ইন্টু -2 এর স্কোয়ার -4 ইন্টু -2 -12, অর্থাৎ যদি আমরা -2 এর কিউব করি অর্থাৎ -2 গুণ -2, তাহলে মাইনাস মাইনাসে +4 ইন্টু -2, তাহলে প্লাস মাইনাসে -8, 8 প্লাস -2 এর স্কোয়ার করলে কত হয় 4 ইন্টু কে, 4 ইন্টু কে প্লাস 8। এখন যদি আমরা 2 -2 আর -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণ 8, অর্থাৎ 8 হবে -12। এখন ইকুয়াল টু 4কে -12। এখন সপ্তম মতে 4কে -12 ইকুয়াল টু কত? 0। এটা আমাদের সপ্তম মতে, অর্থাৎ কে ইকুয়াল টু 12 - 4, অর্থাৎ কে ইকুয়াল টু 3। এখন কে ইকুয়াল টু 3 আমাদের বলছে প্রশ্নে যে কে রুট কে একটি অমূলদ সংখ্যা দেখাবে, অর্থাৎ রুট কে বলতে এখানে √3 কে বোঝানো হয়েছে, অতএব √3 একটি অমূলদ সংখ্যা। যেহেতু রুট কে একটি অমূলদ সংখ্যা সেহেতু √3 একটি অমূলদ সংখ্যা, এটা দেখানো হলো। আর যেহেতু এটা আরো একটু প্রমাণ করা যায়, সেটা করলে এটা যেহেতু 4 মার্কের উত্তর সেহেতু এটা আরো অনেক বড় হবে। যেটা মনে করো তোমাদের বইয়ের উদাহরণে দেয়া আছে √2 একটি অমূলদ সংখ্যা, অতএব এত বড় করে করা লাগবে না, এইটুকু করলে তোমাদের উত্তর হবে √2 একটি অমূলদ সংখ্যা। ওইটা ওইভাবে যেভাবে বইতে উদাহরণে দেওয়া আছে সেভাবে না করলে রুট কে ইকুয়াল টু √3 এটা দেখায় তোমরা অমূলদ সংখ্যা দেখানো হলো, এটা লিখলেই ফুল মার্ক পাবা আশা করি। গ নাম্বার প্রশ্নে আছে GA ইকুয়াল টু 1 প্লাস a কিউব প্লাস এর টু দি পাওয়ার 6 ডিভাইডেড a টু দি পাওয়ার 3, অর্থাৎ GA স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস, এখন a এর জায়গায় কি হবে a স্কোয়ার প্লাস a স্কোয়ার কিউব প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার 6 ডিভাইডেড a স্কোয়ার টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা যদি আমরা স্কোয়ার করি 2 ইন্টু 3 পাওয়ার গুণ হবে, অর্থাৎ 6 a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, অর্থাৎ 6 দুগুণ 6 দুগুণ 12, অর্থাৎ 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। আবার GA ইকুয়াল টু 1 প্লাস a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a টু দি পাওয়ার 3। এখন G এর মান আমরা ধরবো কত? a ইনভার্স 2। এখানে আমাদের আর একটা সূত্র জানা উচিত, যেহেতু এই অঙ্কটা আমরা করব সেহেতু আমাদের আর একটা সূত্র আছে, যেটা a ইনভার্স 1 ইকুয়াল টু আচ্ছা এখানে আমাদের আর একটা সূত্র জানা উচিত, যেটা কি a ইনভার্স 1 ইকুয়াল টু a 1 ডিভাইডেড এর পাওয়ার 1 সমান সমান 1/a। এখন আমাদের প্রশ্ন যেটা আছে সেটা হলো, তাহলে আমাদের এখানে 1 প্লাস a ইনভার্স 6 প্লাস a ইনভার্স 12 ডিভাইডেড a ইনভার্স 6 ইকুয়াল টু 1 প্লাস, এখন আমরা যে সূত্রটা কেবল প্রয়োগ করছি a ইনভার্স 1 মানে 1/এর পাওয়ার 1, তাহলে আমাদের a ইনভার্স 6 মানে 1/এর পাওয়ার 6 প্লাস 1/এর পাওয়ার 12 ডিভাইডেড 1/এর পাওয়ার 6। এখন ইকুয়াল টু, এটা আমরা লসাগু করছি, এরপর 12 লসাগু করলে 1কে যদি এর পাওয়ার 12 দ্বারা গুণ করি a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 12কে যদি আমরা a টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? a টু দি পাওয়ার 6 হবে প্লাস, এখন a টু দি পাওয়ার 12কে যদি আমরা a টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 ডিভাইডেড 1/a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড 1/a টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 6 ডিভাইডেড 1 ইকুয়াল টু 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। এখন ইনটু, যেহেতু আমাদের এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমরা গুণ করতে পারি, গুণ করার ফলে আমাদের কি হয়েছে? লবটা নিচে আইছে এবং হরটা কি করছে? উপরে গেছে, অতএব হর আছে এখানে a টু দি পাওয়ার 6 এবং নিচে লব আছে কত?
এই হর আছে, এখানে লব আছে, লব হয়ে গেছে এ টু দি পাওয়ার 6 এবং নিচে হর হয়েছে কত এ টু দি পাওয়ার 12। এই দুইটা কাটলে কত থাকে এ টু দি পাওয়ার 6, অর্থাৎ 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 ডিভাইডেড এ টু দি পাওয়ার 6। অতএব আমরা বলতে পারি জি এ স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু এ ইনভার্স 2 সমান ইকুয়াল টু, মানে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা কি প্রমাণিত। এটুকু যদি তোমরা করতে পারো অবশ্যই এটাই ফুল মার্ক পাবা, যেহেতু তোমাদের এখন করোনার সময় যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট অঙ্ক করা প্রবলেম হচ্ছে বা ক্লাস নিয়মিত হচ্ছে না, যার জন্য এই অঙ্কগুলো প্রত্যেকটা টিচার বা সবাই এটা কি ইউটিউবে বা তোমার নেটে অঙ্কগুলো দিচ্ছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সহজে নেট থেকে এই অঙ্কগুলো দেখতে পারে। এজন্য অঙ্কগুলো প্রত্যেকটা টিচার বা যারা ভার্সিটির স্টুডেন্ট বা অন্যান্য যারা আছে তারা অবশ্যই এগুলো ইউটিউবে দেওয়ার চেষ্টা করতে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই গণিত, এই নবম শ্রেণীর যে গণিত আছে সেগুলো বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যা সহজে তারা ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে সহজে এগুলো কালেক্ট করতে পারে। যার জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের আমি বলবো তারা যেন অবশ্যই নেট থেকে এগুলো অবশ্যই দেখে, এবং তাছাড়া শিক্ষামন্ত্রী অবশ্যই অনলাইনে ক্লাস করার প্রতি জোরদার দিয়েছেন, যার জন্য অনলাইনে অবশ্যই তারা যাতে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে দেখতে পারে বা এগুলো করতে পারে, অবশ্যই তারা যেন এগুলো অবশ্যই দেখবে। পরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো, দেয়া আছে সেটা হলো একটা অনিয়মিত সুষম ভুজ, যেটাকে মনে করো দেয়া আছে এ বি সি, কিন্তু আমি এখানে মনে করো অঙ্ক কমপ্লিট করছি যার জন্য এখানে কিউ দিছি, যেহেতু সি বিন্দুর উপর থেকে আমি কিউ লম্ব অঙ্কন করছি এখানে, সেজন্য আমরা কিউ দিছি। পরে যেহেতু এটা আমি পরে তোমাদের বলবো, যেহেতু একটা তোমাদের চিত্রে দেয়া আছে এ বি সি ডি ই এফ জি, এটা হলো তোমাদের অনিয়মিত সুষমভুজ। এই অনিয়মিত সুষমভুজের এখন এখানে দেয়া আছে বিসি, এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এজি রেখার উপর আমরা ডি এইচ লম্ব অঙ্কন করি, তার মানে এই যে এজি একটা রেখা যেটার মান দেয়া আছে কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এজি এর মান দেয়া আছে কত, 12 সেন্টিমিটার। অতএব এজি এর উপর ডিএইচ লম্ব অঙ্কন করি, ডিএইচ লম্ব আঁকি, যেখানে কি তৈরি হয় একটি বর্গ, এইচ ডি ই জি একটা বর্গ তৈরি হয়। এখন আমরা লিখতে পারি কি এইচ ডি ডিই জি জিই বা জিএইচ একটি বর্গক্ষেত্র তৈরি হবে। এখন সিএইচ সমান আমরা কি লিখতে পারি, সিএইচ সমান আমরা লিখতে পারি এইচ ডি প্লাস সিডি, এই দুইটার যোগফল। এখন এইচডির মান আমরা এখানে দেখি, যেহেতু এটা বর্গের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, অর্থাৎ এইচডি ডিই তারপরে ইজি জিএইচ ইকুয়াল টু কত, 5 সেন্টিমিটার। অর্থাৎ সিএইচ ইকুয়াল টু এইচডি প্লাস সিডি, অর্থাৎ 5 প্লাস 7 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। আবার এবি রেখার উপর সি বিন্দু থেকে সিকিউ লম্ব আঁকি, সেম একই কোয়ালিটি আমি যেটা আগেই বলছিলাম তোমাদের, সি বিন্দু থেকে এবি এর উপর সিকিউ লম্ব অঙ্কন করি। যেহেতু আমাদের এখানে জি এইচ ইকুয়াল টু 5, অর্থাৎ এজি থেকে যদি আমরা জি এইচ বাদ দিই তাহলে আমাদের এইচ সমান আমরা কত পাবো, 7 সেন্টিমিটার। অর্থাৎ সিকিউ আর এইচ কি সমান হবে, সমান্তরাল, যেহেতু এটা একটি আয়তক্ষেত্র তৈরি হয়। যেহেতু সিকিউ ও এইচ সমান, অর্থাৎ এইচ সমান এজি মাইনাস জিএইচ, এটা আমি করেও দেখাই দিছি খাতায়, তুমি দেখো সবাই। অর্থাৎ 12 মাইনাস 5 সেন্টিমিটার, অর্থাৎ কত, 7 সেন্টিমিটার। সিকিউ এর মান কত, 7 সেন্টিমিটার। আবার এ কিউ ইকুয়াল টু সিএইচ, যেহেতু এ কিউ এবং সিএইচ সমান, অর্থাৎ দুইটার মান কত হবে, 12 সেন্টিমিটার। অর্থাৎ কিউবি এর মান কত হবে, এবি থেকে যদি আমরা এ কিউ বাদ দিই তাহলে কত পাবো, 3 সেন্টিমিটার। অর্থাৎ 15 থেকে 12 বাদ দিলে কত থাকে, 3 সেন্টিমিটার। এই কিউবি এর মান হবে কত, 3 সেন্টিমিটার। এখন আমাদের এই যে আমি
এ বি এর উপর সিকিউ লম্ব অঙ্কন করছিলাম, তার ফলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজের বিসিউ একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল টু বিকিউ স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, অর্থাৎ বিসি ইকুয়াল টু রুট 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ বিসি ইকুয়াল টু রুট 49 প্লাস 49 প্লাস 9, অর্থাৎ রুট 58 অর্থাৎ 58। এটা রুট করলে যে উত্তর আসে সেটা হলো বিসি এর মান, অর্থাৎ বিসি এর মান আসবে 7.67, সম্ভবত এটাই উত্তর হবে। এটা হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। যেহেতু এটা অনিয়মিত সুষমভুজ, সেহেতু এটার অঙ্ক করতে গেলে অনেক একটু ঝামেলা হবে, কারণ এটার অনেকগুলো দৈর্ঘ্য বা অনেকগুলো দৈর্ঘ্য যোগফল বা অনেক কাজ করতে হবে। আর যদি এটা নিয়মিত সুষমভুজ হইতো তাহলে তোমাদের ক্ষেত্রে এটা সহজ হইতো। আর সহজ হইতো বলতে ওইটা তোমার সহজে করা যায়, কিন্তু অনিয়মিত যে সুষমভুজ সেটা করতে অনেক ঝামেলায় পড়তে হয়। আচ্ছা, আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারছো। পরের যে প্রশ্নটা আছে সেটা দেখো। পরের যে প্রশ্নটা আছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি। পরিধি সমান আমরা কি জানি 2 পাই আর, আর 2 পাই আর কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা হাফ দিয়ে ভাগ করি তাহলে কত হবে পাই আর, অর্থাৎ অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধেক, যেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা জানি যে একটি বৃত্তের পরিধি 2 পাই আর, অর্থাৎ 2 পাই আর কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি শুধু থাকে পাই আর। আর যেহেতু ইএফজি অর্ধবৃত্ত পরিধির ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এর ব্যাসার্ধ হবে কত, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা অর্ধেক করি সেটা হবে হলো ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসকে যদি 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2.5 সেন্টিমিটার, অর্থাৎ পাই ইন্টু 2.5, অর্থাৎ গুণ করলে কত হবে 7.854 সেন্টিমিটার, অর্থাৎ তোমার ইএফজি অর্ধবৃত্তের পরিধি হবে 7.854 সেন্টিমিটার। এটা হলো পরিধি, অর্থাৎ খ নম্বর উত্তর প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারছে। এটা ইজিলি ছোট আছে, যেহেতু এর আগেরটা ক নাম্বার হিসেবে মনে করো খ নাম্বার একদমই ছোট, কিন্তু ক নাম্বার যে উত্তরটা হয়েছে সেটা অনেক বড় হয়েছে। এখন গ নাম্বার প্রশ্নের যে উত্তরটা আমরা করব, এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। এখন এই যে পরিসীমা আমাদের দেয়া তৈরি করতে হবে, সেটাকে আমরা এ বি এর মান দেয়া আছে, বি সি এর মান আমরা ক থেকে নির্ণয় করছি, সি ডি এর মান দেয়া আছে, ডি এর মান দেয়া আছে, ইএফ জি এর মান আমরা খ থেকে অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করছি, এবং এ জি এর মানও দেয়া আছে 12 সেন্টিমিটার। অর্থাৎ টোটাল যে মানটা এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এ বি সি ডি ই এফ জি এর সুষমভুজের পরিসীমা। অর্থাৎ এটা টোটাল যোগ করলে আসবে কত 54.47, অর্থাৎ 54.47। এটা হলো তোমার এই অনিয়মিত সুষমভুজের পরিসীমা। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারছো। পরে আমরা যে কাজটা করব সেটা হলো জ্ঞান, এখানে আমাদের এ বি সি এইচ একটি, যেহেতু আমরা যোগ করছিলাম ডিএইচ, যোগ করার ফলে আমাদের একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছিল। এ বি সি এইচ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু যে অসমান বাহুর দৈর্ঘ্য আছে সেই অসমান বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। এখন উচ্চতা আমরা যে তৈরি করছি সিকিউ ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার, এবং এ বি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, প্লাস সিএইচ ইকুয়াল টু কত 12, যেহেতু এ কিউ এবং সিএইচ সমান্তরাল, অতএব এই দুইটার মানই কত 12 সেন্টিমিটার। অতএব হাফ ইন্টু 15 প্লাস 12 যোগ করলে কত 27 ইন্টু 7, অতএব ডিভাইডেড 2, অতএব আমাদের ক্ষেত্রফল আসে কত 54.5 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা 27 গুণ 7 করি, পরে 2 দিয়ে ভাগ করলে কত আসে 54.5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার যাবে। বর্গক্ষেত্র, এখন বর্গক্ষেত্রের জি এইচ ডি এর ক্ষেত্রফল সমান কি হবে। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ এখানে সবগুলো বাহুই তো সমান। এখন একটা বাহুর মান যদি 5 সেন্টিমিটার, সবগুলো বাহুর মানই 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 এর স্কয়ার করলে কত হবে 25, 5 গুণ 5 অর্থাৎ 25 বর্গ সেন্টিমিটার। এখন অর্ধবৃত্তের ইএফজি এর ক্ষেত্রফল কি হবে, এখন
অর্ধবৃত্ত ইএফজি এর ক্ষেত্রফল, অর্থাৎ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার, অর্থাৎ অর্ধবৃত্ত বলতে কি বোঝায় 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি, এখন আমাদের এখানে পায়ের মান তো একটা নির্দিষ্ট 3.1416 ইন্টু ব্যাসার্ধ ব্যাস দিয়ে আছে 5, অর্থাৎ ব্যাসার্ধ 2.5 আমরা এটা ক্ষতে বের করছি। স্কয়ার করলে কত হবে, পরে আমরা সেটা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 9.81 এত বর্গ সেন্টিমিটার, 9.81 বর্গ সেন্টিমিটার, 9.81 বর্গ সেন্টিমিটার ইএফজি এর ক্ষেত্রফল। এখন টোটাল যে ক্ষেত্রফল আমরা বের করলাম সেটার যোগফল কত আসে দেখো। এখন আমরা বের করছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 94.5 প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 অর্থাৎ 25 এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত 9.81 সেন্টিমিটার। কারণ টোটাল যোগ করলে আমাদের ক্ষেত্রফল আসে কত, ক্ষেত্রফল আসে তোমার 129.3175 এত বর্গ সেন্টিমিটার টোটাল যে ক্ষেত্রফলটা আসে। এখন আমাদের সৃজনশীল, আশা করি সবাই বুঝতে পারছে এই অঙ্কটা। এখন আমরা সৃজনশীল 2-এ যাব। চিত্র দেয়া আছে, মনে করো একটা অষ্টভুজের চিত্র, যেখানে পি কিউ আর এস টি, মনে করো পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ কিউ, মাঝখানে কেন্দ্র কি ও। এটা কি অষ্টভুজ, যেখানে 8টা বাহু আছে। এখন আমরা জানি কি সুষম ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এর ক্ষেত্র থেকে সমদ্বিবাহু ত্রিভুজটি উৎপন্ন করে। কেন্দ্রস্থ কোণ সমান ভাগে বিভক্ত হয় 8 ভাগে। যেহেতু কেন্দ্র ও এর কোণের পরিমাণ 360 ডিগ্রি, আমরা জানি যে কোনো বৃত্তের কোণের পরিমাণ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা কত হয় 360 ডিগ্রি। প্রতিটি কোণের মান, এখন আমাদের আচ্ছা সরি আমাদের এখানে আছে কত, প্রতিটি মানে আমাদের বাহুর সংখ্যা আছে কত, এখানে আমি লিখছি হলো 4, কিন্তু এখানে হবে কত 8। প্রতিটি কোণের মান তাহলে আসে তোমার কত 360 ডিগ্রি ভাগ 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কোণের মান আসে কত 45 ডিগ্রি। আর এখানে আমাদের বাহুর মান যেহেতু 4 সেন্টিমিটার দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর মানই 4 সেন্টিমিটার। আর যেহেতু এটা তোমার 8টা বাহু আছে, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান হবে। আর এটা কি ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল যেহেতু আমরা নির্ণয় করবো, অর্থাৎ পি কিউ ও একটা কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে সমদ্বিবাহু ত্রিভুজ হোক আর বা নাই হোক ওইটা প্রবলেম না, কিন্তু তোমাদের এই পি কিউ ও এর ক্ষেত্রফল হবে কি, আমরা জানি যে হাফ ইন্টু 2 বাহুর গুণফল ইন্টু সাইন থেটা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি পি কিউ ও এর ক্ষেত্রফল হাফ ইন্টু ও পি ইন্টু ও কিউ ইন্টু সাইন থেটা, বলতে এখানে সাইন কত ডিগ্রির মান 45 ডিগ্রির মান, যেটা আমরা 8 দিয়ে ভাগ করে বের করছি যে কোণের পরিমাণ 45 ডিগ্রি। অথবা আমরা জানি এখন ইকুয়াল টু হাফ ইন্টু বাহুর মান কত, এখন ওপি সমানও 4 ও কিউ সমানও 4, প্রত্যেকটা বাহুর মানই কি সমান, অথবা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজও হয়। ইন্টু এখন আমরা সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। অতএব আমরা যদি এখানে 4 দিয়ে 2 দিয়ে কাটি, এখন 2 কে যদি আমরা কাটি তাহলে উপরে এই 4টা কাটলে কত হবে 2। আবার এই √2 কে যদি আমরা কাটি তাহলে এখানে কত হবে √2, অতএব 4√2। অতএব এই পিকিউ ও এর ক্ষেত্রফল কত 4√2। সেম, যেহেতু সুষমভুজটি 8টি বাহু তাই 8টি ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে সুষমভুজটি ত্রিভুজের, অতএব এই সুষমভুজটির ত্রিভুজের ক্ষেত্রফলটি কি হবে, অতএব সুষমভুজটির ত্রিভুজের মানে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ 8টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান সুষমভুজটির ত্রিভুজের সুষমভুজটির ক্ষেত্রফল হবে, অর্থাৎ 8 গুণ 4√2। এটা খ নাম্বার প্রশ্ন দেয়া আছে সুষমভুজটির ক্ষেত্রফল। অর্থাৎ এখানে ভুল হয়েছে লেখা আমার, যেহেতু 8টি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে 8 ইন্টু পি কিউ ও এর ক্ষেত্রফল। এখানে আর একটা যেটা আছে কি, এখানে ও দেয়া লাগবে, কিউ 2 বার হবে না, পি কিউ ও এর ক্ষেত্রফল, অর্থাৎ 8 ইন্টু 4√2, অর্থাৎ 32√2। এখানে ভুল লিখছি সেহেতু এখানে পি কিউ হবে না, পি কিউ ও হবে এর ক্ষেত্রফল, অর্থাৎ 8 ইন্টু 4√2। আর এখানে যেটা লিখছি যে 8টি ত্রিভুজের ক্ষেত্রফল,
হ্যাঁ, এটা ঠিক আছে, 8টি ত্রিভুজের ক্ষেত্রে বলে এটা আসে, অর্থাৎ সুষম, ওই 8টি ত্রিভুজ নিয়ে তৈরি হয় সুষম